সরকারকে বেকায়দায় ফেলতে পৈশাচিক হামলা হচ্ছে অভিযোগ ফখরুলের। স্বেচ্ছাসেবক দলনেতার খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি। নির্বাচন ঘিরে সুন্দরবনের গোলাখালী দ্বীপে নতুন স্বপ্ন। প্রকৃতির সঙ্গে লড়াইয়ে নেতাদের পাশে যান ভোটাররা, দাবি সড়ক ও সুপেয় পানি। চট্টগ্রামের ট্রাকের পেছনে বাসের ধাক্কা, ৯ সদস্য সহ ৩ জন নিহত। মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১৫ জন। ১৪ বছর পর শুরু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। ২৯ জানুয়ারি উদ্বোধন, দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা। কমছে দিন রাতের তাপমাত্রার গড় ব্যবধান। ঘন কুয়াশায় কমছে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা, বিরূপ প্রভাব জনস্বাস্থ্য ও কৃষিতে। লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, সহিংসতায় নিহত ২১ জন, বন্ধ ইন্টারনেট সংযোগ। এবং ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান তামিম ইকবালের। আলোচনার মাধ্যমে সঠিক সমাধানের তাগিদ। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক পৈশাচিক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে দেয়া এক শোক বার্তায় এ অভিযোগ করেন তিনি। শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক দলনেতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান বিএনপি মহাসচিব। এবার আইডিএলসি জনতার ভোট। সুন্দরবনের গহীনে নদী বেষ্টিত প্রত্যন্ত দ্বীপ গোলাখালী, যেখানে বসবাস শতাধিক ভোটারের। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকেন যারা, নির্বাচনের সময়ে তারা ভোট দেন কিভাবে, নেতা নির্বাচন নিয়েই বা তাদের ভাবনা কি, তা জানতে জনতার ভোট নিয়ে এমন দুর্গম এলাকায় যায় দেশ টিভি। গোলাখালীর ভোটারদের প্রত্যাশা নিয়ে সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সারকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন এবং ক্যামেরায় ছিলেন শাহ আলম। কোনোদিন আমাদের সুযোগ সুবিধা দেয়নি, কি ভালো মন্দ কোনো কথাও বলিনি যে তোমাকে এই হবে তোমাকে এই দেবো, কেউ কোনোদিন বলিনি। ছোট ছোট বাচ্চারা নদী পার হয়ে যাওয়া, নদী পার হয়ে আসা, এ খুব কষ্টকর। আমাদেরও নিজেদেরও তো শান্তি করে আমরা থাকতে পারি না, যে বাচ্চাদের পাঠিয়ে যে কি অসুবিধা হবে। এমন প্রত্যন্ত জনপদে কিভাবে ভোট দেয় মানুষ, কিভাবেই বা পৌঁছায় নির্বাচনী সরঞ্জাম? ভোট দিতে আমরা যাইতে হয় ওই স্কুলে যাইতে হয়, নদী পাড়িয়ে যাইতে হয়, ওই ট্রলারে নিয়ে যাই, খাই পাড়িয়ে যাই, নিজেরা হাঁটিয়ে যাই। প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করা এখানকার মানুষেরা যেমন সাহসী তেমনি সচেতন। এবার ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশী হতে চান তারা। যদি আমরা নির্বাচনটা ভালোভাবে করতে পারি তা সেইটা আমাকে ভালো। আমাদের সুবিধা অসুবিধা জন্য আমাদের দেখতে পারে এইরাম লোকের ভোট দিতে চাই, আমরা মারা কাটা খাবো এরম লোকের ভোট দিও না। এখন যে সরকার আসুক আমাদের একটা যেন সাইকেল সেন্টার করে দেয়। যত দুরূহই হোক পথ, যত প্রত্যন্তই হোক লোকালয়, নাগরিক অধিকার প্রয়োগের কাঙ্ক্ষিত উন্নয়ন বয়ে আনে কিনা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, গোলাখালী, সুন্দরবন। চট্টগ্রামের মিরসরাইয়ে বারিয়ারহাট দুনঘাট এলাকায় দাঁড়ানো একটি কাঠ বোঝাই ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মহিলা ও 2 জন পুরুষ রয়েছে। শুক্রবার ভোর রাতের সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধুমঘাট ব্রিজের আগে বন বিভাগের চেকপোস্টে কাঠ বোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্ট মার্টিন পরিবহনটি উক্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে 3 জন নিহত হয়। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 5টার দিকে সিরাজদি খান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকার এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাককে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতরে থাকা আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয় এবং আহত হয় অন্তত 15 জন।
এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার ইলিয়টগঞ্জের তুর্নিপাড়া এলাকার সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস তুর্নিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেলে বাসটি উল্টে গিয়ে বিপরীতমুখী লেনে পড়ে যায়। এ সময় ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাস বাসটির সঙ্গে সংঘর্ষ হলে বাসের 2 জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। প্রায় 14 বছর পর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 29শে জানুয়ারি ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হচ্ছে আকাশপথের সংযোগ স্থাপন। সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে সরাসরি বিমান যোগাযোগের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময় শীতল থাকায় 2012 সালের পর বন্ধ ছিল দুদেশের মাঝে সরাসরি বিমান চলাচল। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে ফের ঘনিষ্ঠ হয় দুদেশের সম্পর্ক। এরপরই বাংলাদেশ সফরে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। দুদেশের উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠকের পর এবার চালু হতে যাচ্ছে ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট। এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট চলাচলের যাবতীয় অনুমতি দিয়েছে। বিমানের সূচি অনুযায়ী আগামী 29শে জানুয়ারি থেকে সপ্তাহে 2টি ফ্লাইট চলাচলের কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ধরে আমরা ঢাকা ফ্লাইটটা চালু করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে আসছে। এখন কর্তৃপক্ষের থেকে সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে যে আগামী জানুয়ারি মাসে 29 তারিখ থেকে আমরা ফ্লাইটটা চালু করতে পারবো। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কের টানপোড়েনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আকাশপথের যোগাযোগ নতুন মাত্রা যোগ করবে। ভারতের সাথে বাংলাদেশে এখন যেহেতু অনেক ব্যাপারে এখন হচ্ছে সম্পর্ক একটা অবনতি হয়েছে। পাকিস্তান থেকেও দেখা গেছে যে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে এনগেজ করার একটা প্রবণতা, এটাও আগের চেয়ে এখানে হয়তো এখানে বেশ বেড়েছে। তো সেই অর্থে আমি বলবো যে এটারই ধারাবাহিকতাতে আমরা দেখছি হচ্ছে যে ডিরেক্ট এখানে ফ্লাইটটা হওয়াতে যাতে হচ্ছে যে ট্রাভেলটা এখানে হচ্ছে আরো ইজি হয়ে যায়। সরাসরি ফ্লাইট চালু হলে অনেকটাই কমে আসবে যোগাযোগ খরচ, যার ফলশ্রুতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বাণিজ্য ও পর্যটন খাতে বলে মনে করছেন এই বিশ্লেষক। ট্যুরিস্টরা বা পর্যটকরা হয়তো বা পাকিস্তানেও যাবে এবং পাকিস্তান থেকে কিছু পর্যটক যদি বাংলাদেশে আসে, এই একটা সম্পর্ক আছে। এবং যদি পিপল টু পিপল কন্ট্যাক্ট হয় তাহলে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ এগুলোতে হয়তো বা কিছু অগ্রগতি হতে হবে। তবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কতটা দৃঢ় হবে তা অনেকটাই নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুবের দেওয়া তথ্যে প্রশ্নপত্র চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। অভিযোগ রয়েছে, শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। সরকারি প্রাথমিক যে বিদ্যালয়ের শিক্ষক, যেহেতু প্রায় 50 থেকে 60টা সার্টিফিকেট বিলালের বাসায় পাওয়া গিয়েছে, তো আমরা আশা করছি আসলে এখানে অনেকেই এই প্রতারণার শিকার হয়েছে এবং শিকার হতে যাচ্ছিল। তাদের কাছে কিন্তু আমরা কোনো পরীক্ষার প্রশ্ন পাইনি। তারা মানুষকে প্রশ্ন ফাঁস করবে বলে তাদের কাছে টাকা নেওয়ার চেষ্টা করছিল। তাদের কাছে কিন্তু কোনো প্রশ্ন ফাঁস হয়নি। আমরা যে থানায় দিয়েছি, আর ইনভেস্টিগেশন করা গেলে আসলে অনেক কিছু আরো জানা যাবে, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ময়মনসিংহের সবজির বাজার ঊর্ধ্বমুখী। নানা অজুহাতে বেশিরভাগ সবজিতে রাখা হচ্ছে অতিরিক্ত দাম। বাজারে নিত্যপণ্যের পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনার কাছে জানতে চাইবো যে বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সবজি নেই ময়মনসিংহের সবজির বাজারে।
নানান অজুহাতে কিন্তু প্রতিনিয়ত সবজির দাম বেড়ে চলেছে, যার কারণে ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন যে সবজির দাম নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি কিন্তু তারা প্রশাসনের প্রতি জানিয়েছেন। অর্থাৎ যদিও ব্যবসায়ীরা বলছেন যে ঘন কুয়াশার কারণে কিন্তু সবজি কম ওঠায় এই বাজারে কিন্তু সবজির দাম বেড়েই চলেছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং ব্যবসায়ীরা বলছেন যে গত 2 সপ্তাহ ধরে কিন্তু হঠাৎ করে সবজির দাম বেড়ে গেছে, অর্থাৎ ঘন কুয়াশার কারণে সেই দাম কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। যদি আপনার মাধ্যমে দর্শকদের আজকের বাজারের সবজির দাম জানাতে চাই, যদিও আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ আগে ফুলকপি বিক্রি হয়েছিল প্রতি পিস 15 টাকায়, আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি পিস। এছাড়াও শসার দাম কেজিতে 30 থেকে 40 টাকা কিন্তু বেড়েছে গত 2 সপ্তাহে, অর্থাৎ আজকের বাজারে শসা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে। সিমের দাম বেড়েছে, বেগুনের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে, অর্থাৎ বলা যায় যে সব ধরনের সবজির দাম কিন্তু কেজিতে বেড়েছে। এতে করে সাধারণ ভোক্তা যারা আছেন তারা খুব প্রকাশ করেছেন এবং আমরা যদি একজন সাধারণ ভোক্তার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই প্রতিনিয়তই সবজির দাম বেড়েই চলেছে, এতে করে আসলেই স্বস্তি মিলছে না, এর কারণ হিসেবে আপনারা কি মনে করেন? আসলে এখন শীতকাল চলছে, আমরা সাধারণত দেখি যে শীতকালে সব ধরনের সবজির দাম কিন্তু মানুষের সাধ্যের মধ্যে থাকে এবং সারা বছরই সবজির দাম শীতকালে কম থাকে, কিন্তু এই বছর আমরা ভিন্ন বাস্তবতা দেখতেছি। সবজির দাম এখন পর্যন্ত মানুষের হাতের নাগালের বাইরে। প্রতিটা সবজির দামই তুলনামূলক যে বাজার মূল্য থাকা উচিত তার চাইতে কমপক্ষে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেশি আছে। আসলে বাজার মনিটরিং এর অভাব, এটা হচ্ছে মূল কারণ। বাজারে ওইভাবে কোনো মনিটরিং হচ্ছে না, যার কারণে যারা বিক্রেতা রয়েছেন, যদিও যারা প্রান্তিক পর্যায়ে কৃষক তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, কিন্তু সিন্ডিকেটের কারণে এই সবজি যখন প্রান্তিক পর্যায় থেকে শহরে চলে আসছে, সবজির দাম দ্বিগুণ, কোনো ক্ষেত্রে দ্বিগুণিত আমরা আরো বেশি লক্ষ্য করছি। তিনি বলছিলেন যে প্রতিনিয়ত সিন্ডিকেটের কারণে কিন্তু এই সবজির মৌসুমেও কিন্তু সবজির দাম অতিরিক্ত, সেই বিষয়টি বলছিলেন। যদিও ব্যবসায়ীরা বলছেন যে ঘন কুয়াশার কারণে কিন্তু গত 15 দিন ধরে সবজির দাম বেড়েছে এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে কয়টি বড় বড় বাজার রয়েছে, অর্থাৎ সেই বাজারগুলোতে কিন্তু তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছেন, যদিও আমাদের চোখে সেই বিষয়টি পড়েনি, অর্থাৎ সাধারণ ভোক্তারা সেটি কিন্তু জোরালো করার দাবি তারা জানিয়েছেন। অর্থাৎ এই সময়ে সবজির দাম কিন্তু প্রত্যাশিত অনুযায়ী অনেক বেশি, অর্থাৎ আমরা গত বছরও দেখেছিলাম এই সময়ে সবজির দাম অনেকটাই কম ছিল। শুধু সবজিতে অস্বস্তি নয়, আমরা দেখেছি মাছের বাজার, মাংসের বাজার এবং সবকিছুতেই কিন্তু অস্বস্তি বিরাজ করছে এবং সেটি কাটিয়ে উঠতে কিন্তু প্রশাসনকে আরো তদারকি বাড়ানোর দাবি সাধারণ ভোক্তারা জানিয়েছেন এবং প্রশাসন বলছেন যে তারা তাদের মতো করে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে সবজির বাজার নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। দর্শক, কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকদুরা মিতি। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানবো তার কাছ থেকে। মিতি, আপনি তো বাজারে রয়েছেন, ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ ইশরাত। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে পুরো বাজার ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে এবং আমি যদি সবজির ক্ষেত্রে বলতে চাই তাহলে গত সপ্তাহে 80 থেকে 90 টাকায় বিক্রি হওয়া টমেটো এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। অন্যদিকে টমেটোর পাশাপাশি বেড়েছে বেগুনের দামও। প্রতি কেজি বেগুন কিন্তু প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। গত সপ্তাহে 60 টাকা দরে বিক্রি হওয়া বেগুন এর সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকায়। অন্যদিকে আমি যদি নির্দিষ্ট করে মূলার কথা বলি তাহলে গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছিল 20 থেকে 30 টাকা দরে, সেই মূলা কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 টাকা দরে। অন্যদিকে কাঁচামরিচের দামও কিছুটা বেড়েছে। গত সপ্তাহে কাঁচামরিচ 100 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকা দরে। তবে পেঁয়াজের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। পেঁয়াজ গত সপ্তাহে 60 টাকা দরে বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাংসের বাজারের কথা যদি বলি তাহলে
মাংসের দামও কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি 150 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে 170 টাকা দরে। অন্যদিকে দেশি মুরগির দাম গত সপ্তাহে 550 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 600 টাকায় প্রতি কেজিতে। এছাড়া সোনালী মুরগির দামও কিছুটা বেড়েছে। গত সপ্তাহে 260 টাকা দরে বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা দরে। ইসরাত, বিক্রেতারা যেমনটা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় কিন্তু শীতের মৌসুমেও সবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইসরাত, রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাকদুরা মিতি। দিন রাতের তাপমাত্রার গড় ব্যবধান কমছে প্রায় 1 দশক ধরে। আবহাওয়াবিদরা বলছেন এর ফলে ঘন কুয়াশা বেড়ে যাচ্ছে, কমছে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন যে এর সঙ্গে বায়ু দূষণেরও সম্পর্ক আছে। এভাবে তাপমাত্রার পার্থক্য কমে আসায় মানুষের স্বাস্থ্য ও কৃষির উপর বিরূপ প্রভাব পড়ছে। কাজী শাহেদের রিপোর্টে বিস্তারিত। 70 বছরের উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর দেখছে দিন রাতের বা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মোটামুটি একই ধারায় ছিল। 1997 সালের পর এর ব্যত্যয় ঘটে। তাপমাত্রার এ ব্যবধান কমতে শুরু করে গত ডিসেম্বরে। একদিনেই ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান 72 বছরের মধ্যে সবচেয়ে কম পাওয়া গেছে। চলতি বছর এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকছে বেশিরভাগ দিন। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দূষণগুলি হয়, এগুলি কিছুটা ইনফ্লুয়েন্স করে, কারণ পার ইয়ারে আমরা বায়ুমণ্ডলে যত রকম পার্টিকেলগুলি সাসপেন্ডেড অবস্থা থাকবে, যখন তাপমাত্রা কমে আসবে এই সাসপেন্ডেড পার্টিকেলগুলি পানির সাথে জলীয় সাথে মিশে একটু বাধা সৃষ্টি করে সূর্যের রশ্মি পৃথিবীতে ভূপৃষ্ঠে পৌঁছানোর ক্ষেত্রে। চেঞ্জিং ক্লাইমেট অব বাংলাদেশ শীর্ষক গবেষণায় দেখা গেছে শীতকালে সূর্যের কিরণকালের সময়ও কমেছে। এ কারণেই মূলত কুয়াশা বাড়ছে। গত কয়েক বছর ধরে সূর্যকিরণ কম পাওয়া যাচ্ছে রংপুর বিভাগে। এখানেই বাড়ছে শীতজনিত রোগে মৃত্যুর হার। আনহেলদি হিউমিলেশন করতেছে নেচারকে, যার ফলে নেচারের সাথে যে সমন্বয় করা দরকার এটা কিন্তু মানুষ করতে পারছে না, যার ফলে সার্টেন বিশেষ বিশেষ এলাকাতে, বিশেষ করে আমাদের মতো দেশে যেভাবে নেচার তার জন্য উপযোগী পরিবেশ করেছিল সেটা এখানে নাই। তাপমাত্রার এ ব্যবধান কৃষিতে ঝুঁকি বাড়াচ্ছে। ফসলের পরাগায়ন, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে পেঁয়াজ, আলু ও বোরো ধানের বীজ উৎপাদনে। এই শীতটা যদি কন্টিনিউ করে তাহলে কৃষির জন্য কিন্তু বিরাট একটা মারাত্মক প্রভাব বিস্তার করবে। এবং এই যে শীতে যদি কুয়াশা যত বেশি হবে, আমাদের শীতকালীন যে ফসল সরিষা, গম, আলু, পেঁয়াজ, এটার মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হবে। দানাদার ফসল যেমন মসুর থেকে শুরু করে বিভিন্ন ক্রপে যেগুলো ফ্লাওয়ারিং টাইম এখন চলছে, এই ফসলগুলো লো টেম্পারেচারের কারণে পোলেন ঠিকমতো জার্মিনেশন করতে পারে না, পোলেন ভায়াবিলিটি কমে যায়, পোলেন টিউব ফর্মেশন না হওয়ার কারণে ফার্টিলাইজেশন হয় না এবং ফ্রুট সেটিং হয় না। জলবায়ু এক সময়ের খরস্রোতা চন্দনা নদী হারিয়েছে তার যৌবন। প্রভাবশালীদের দখলের মহা উৎসবে অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা নদীটি। পানি প্রবাহ বন্ধ করে নদীর দুই পাশে বাঁধ দিয়ে করা হচ্ছে মাছ চাষ, চলছে ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদও। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী চন্দনা। একসময় যে নদীতে চলত পালতোলা নৌকা স্টিমার, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। প্রভাবশালীদের দখলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। পানি প্রবাহ বন্ধ করে নদীর দুই পাশে বাঁধ দিয়ে প্রভাবশালীরা করছেন মাছ চাষ, চলছে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদও। ভাষা দিয়ে একটা মানুষ এদিক করে মানে খাই, এটা আমরা দেখি। লোকজন গোসল করবে কোন জায়গায়, এখন এই নদীর ভিতরে আপনার পায়খানা টাঙ্কি করে ছাড়ি দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী জানবার হোসেন ও তার লোকজন নদীতে বাঁধ দিয়ে করছেন মাছ চাষ, ফলে কমে গেছে নদীর পানি প্রবাহ। নদীটি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও মিলছে না কোনো সুরাহা। আমরা এমন অবস্থায় আছি, একটা যে মাছ ধরে খাবো সেটাও পারি না। অমুক নেতা এটুক দখল বানা দিয়ে, অমুক নেতা এটুক দখল। সরকার থেকে ডাক হয়, প্রতি 3 বছরে ডাক দেয়। জানবার চেয়ারম্যানের নেতৃত্বে
এরা ডাক না দিয়ে সব এমনি সব মাংনা খাচ্ছে। তবে দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত জানবার হোসেন। বলছেন ইওনো অফিস থেকে ইজারা নিয়ে মাছ চাষ করছে স্থানীয় বেকার যুবকেরা। 17 বছর আওয়ামী লীগের লোকজন খাইছে, এটা হলো বিশাল পানাবাজি ছিল এখানকার বেকার ছেলেবেলে করেছে। তাহলে ইওনো অফিস থেকে এরা দরখাস্ত দিয়ে লিজ নিয়ে বেকার ছেলেবেলে আবাদ করার জন্য ওই পানা তোলে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন নদীটি কারো কাছে ইজারা দেননি তারা। ইওনো অফিস থেকে কোনো লিজ দেওয়া হয়নি। যদি কেউ মাছ চাষ করে থাকে অবৈধভাবে, তাহলে আমরা সেগুলা অবশ্যই ব্যবস্থা নিব। স্থানীয়রা বলছেন দখলদারদের হাত থেকে গুরুত্বপূর্ণ এই নদীটি দ্রুত পুনরুদ্ধার করা না গেলে হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।